থিম হরর। নাফিসা নার্সিং হোমের ওয়েটিং রুমে বসে অল্প সময়ের জন্য ঝিমিয়ে পড়েছিল। রিসেপশনের একজন লোক তার কাছে এসে ডাকাডাকি করতে সে ধড়মড় করে উঠে বসল। জ্ঞান ফিরতেই নাফিসা রিসেপশনের লোকটাকে প্রশ্ন করল, ডাক্তার আব্দুল কেমন আছে? রিসেপশনের লোকটি জবাব দিল, টেস্টের রিপোর্ট চলে এসেছে। আপনার বরের পায়ে একটা ইনফেকশন ধরা পড়েছে, আজ রাতেই সার্জারি করতে হবে। নাফিসা এটা শুনে একটু হতভম্ব হয়ে আবার জিজ্ঞেস করল, সার্জারি? সার্জারি মানে? দাদা দাদা আব্দুল বাঁচবে তো? লোকটা নাফিসাকে একটু আশ্বাস দিয়ে বলল, আরে না না, বাঁচবেন তো বটেই, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে হ্যাঁ, ইনফেকশনটা ছড়িয়ে গেছে ভালো রকম, তাই কাটা ছেঁড়া করে ওটা ডাক্তারবাবু সারিয়ে দেবেন। আচ্ছা, কতক্ষণ লাগবে ওই কাঁটা ছেঁড়া করতে? রিসেপশনের লোকটা একবার পেছন ঘুরে দেওয়ালের ঘড়িটার দিকে তাকালো, তারপর বলল, এখন তো 3টে বাজে, মনে হয় না 4:30 আগে সার্জারি শেষ হবে। আচ্ছা। এই বলে রিসেপশনের লোকটা আবার নাফিসার দিকে তাকিয়ে প্রশ্ন করল, সারা রাত আপনি এখানে বসে থাকবেন দিদি? আপনার বাড়ি তো এখান থেকে হাঁটা পথ, চাইলে একটু বাড়ি গিয়ে বিশ্রাম করে আসতে পারেন। এই কথা শুনে নাফিসা উত্তর দিল, না, আব্দুল যতক্ষণ না সম্পূর্ণ সুস্থ হয়ে আমার সামনে এসে দাঁড়াচ্ছে, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি এখানেই বসুন। সার্জারিটা হয়ে গেলে আমি নিজে এসে আপনাকে ডেকে দেবক্ষণ। বাইরে চায়ের দোকানগুলো সারা রাত খোলা থাকে, চাইলে গিয়ে একটু খেয়েও আসতে পারেন। এই বলে লোকটা রিসেপশন টপকে একটা দরজা দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। নাফিসা একবার তার আধঘুমে ভেজা চোখগুলো রগড়ে নিয়ে চারপাশে তাকালো, আর ঠিক তখনই সে বুঝতে পারল যে ওই গোটা ওয়েটিং রুমে ও ছাড়া এখন আর কেউ নেই। রাত হয়ে গেছে বলে ওয়েটিং রুমের অর্ধেকের বেশি আলো বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত ছোট নার্সিংহোম বলে কর্তৃপক্ষ বিদ্যুতের খরচ বাঁচানোর চেষ্টা করছে। রিসেপশনের ওপরে একটা মাঝারি আকারের আলোকিত চিহ্নে লেখা আছে নবজীবন নার্সিংহোম। নাফিসা মনে মনে ভাবল, কেউ তো নেই। যতক্ষণ এখানে লোকজন ছিল আমার কিছুই মনে হয়নি, ওই শুধু আব্দুলকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল কি যে হবে। কিন্তু ঘুম থেকে ওঠার পর তো এই ফাঁকা ওয়েটিং রুমে বসে থাকতে কি এমন একটা যেন লাগছে। বাবা, আর অপেক্ষা তো 10-15 মিনিটের নয়, 1.5 ঘন্টার। এই এতটা সময় আমি একা কি করে বসে থাকবো? কি মনে হতে নাফিসা সিদ্ধান্ত নিল যে বাইরে গিয়ে 1 কাপ চা খেলে যদি একটু ভালো লাগে। সে বেরিয়ে এসে দেখল যে নার্সিংহোমের উল্টো দিকের ফুটপাথে শুধু একখানা চায়ের দোকানই তখন খোলা। রাস্তা পেরিয়ে নাফিসা দোকানটার সামনে এসে দাঁড়াল, তারপর বলল, দাদা 1 কাপ দুধ চা দেবেন আমায়? দোকানদার উত্তর দিল, নতুন দুধে জাল দিতে বসাবো, চা একটু সময় লাগবে দিদি, আপনি ওই 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 বেঞ্চটায় বসুন গিয়ে। নাফিসা দোকানের বাঁ পাশে রাখা বেঞ্চটার ওপর গিয়ে বসল। তারপর দোকানদারকে প্রশ্ন করল, আচ্ছা দাদা, এই নার্সিং হোমে কি রাত হলে এতটাই খালি থাকে? মানে কেউ কোথাও নেই? আচ্ছা, কোনো এমার্জেন্সি পেশেন্ট আসে না? এই কথা শুনে দোকানদার একটা বিশ্রী রকমের হাসি হাসল, তারপর আস্তে আস্তে উত্তর দিল, ভদ্রলোকেরা রাত হয়ে গেলে এই নবজীবনে আসে না দিদি, গাড়ি চালিয়ে আরো দামি হাসপাতালগুলো চলে যায়। হ্যাঁ, তাও তো বটে। যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা আর ছোট নার্সিং হোমে আসবে কেন? ঠিকই তো।
দোকানদারটি এবার সরাসরি নাফিসার দিকে তাকালো। তার ঠোঁটে সেই বিশ্রী হাসিটা এখনো ঝুলছে। সে বলল, আপনি এই নার্সিংহোমে প্রথমবার এসেছেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? কয়েক বছর আগে এখানে দুটো মড়া হারিয়ে গিয়েছিল, সে কথা তার মানে আপনার কানে আসেনি, তাই তো? মোরা হারিয়ে গেছিল মানে? কি আবল তাবল কথা বলছেন আপনি? দোকানদার এবার প্রায় একটা অট্টহাসি হেসে উঠল। দোকানদারকে আবার হাসতে দেখে নাফিসা এবার একটু বিরক্ত বোধ করল। আসলে আমার বরের একখানা অপারেশন চলছে। আমাকে ক্ষমা করবেন দাদা, আমি এখন ইয়ার কি ফাজলামি করার অবস্থায় নেই। এই বলে নাফিসা বেঞ্চ থেকে উঠে পড়ল। তারপর দোকানদারকে কিছু না বলে আবার নার্সিংহোমের দিকে হাঁটতে শুরু করল। ও দিদি! দোকানদার তাকে পেছন থেকে অনেকবার ডাকলো, আরে ও দিদি, চাটা নিয়ে যান। ও দিদি! কিন্তু নাফিসা আর দোকানদারের দিকে ফিরেও তাকালো না। সে আবার ওই ওয়েটিং রুমটাতেই গিয়ে বসল। মনে মনে ভাবল, উফ বাবা, কি কপাল আমার, শান্তিতে এক কাপ চাও খেতে পারলাম না। নাফিসা আগে যেখানে বসেছিল সেখানে বসে আর একবার আশেপাশে তাকালো। সে লক্ষ্য করল ওই ওয়েটিং রুমে এখন সে আর একা নয়। তার বাঁ দিকে একজন বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা মহিলাও বসে আছেন, কিন্তু আলো কম থাকায় তাদের মুখ দুটো সে কিছুতেই দেখতে পাচ্ছে না। বারবার দুজন অচেনা মানুষের দিকে তাকানোটা অভদ্র দেখাবে এই ভেবে নাফিসা ওই দুই বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আলাপ জমানোর ব্যাপারটা আপাতত বাদের খাতায় রেখে দিল। এবার নাফিসা হঠাৎ দেখল যে ওই দুই বৃদ্ধ আর বৃদ্ধা নিজেদের চেয়ার ছেড়ে উঠে ঠিক তার পাশে রাখা দুটো চেয়ারে এসে বসলেন। নাফিসার এই ব্যাপারটা ঠিক সুবিধের লাগলো না। সে মনে মনে ভাবল, বাবা, কথা নেই বার্তা নেই, এই দুই বুড়ো খাওয়া আমার পাশে এসে বসলো কেন? নাফিসা এবার দুজনকে আলোয় ভালো করে দেখার সুযোগ পেল। বৃদ্ধ লোকটির মুখে একটা মোটা কালো ফ্রেমের চশমা, গালে পাকা দাড়ি আর পরনে খুব অপরিষ্কার সাদা রঙের পাজামা পাঞ্জাবি। অন্যদিকে বৃদ্ধার পরনে একটা লাল পাড় সাদা শাড়ি। তার চেহারা একেবারে ছিপছিপে, আর একটু রোগা হলে বোধহয় তাকে অপুষ্টির রোগী বলে মনে হতো। যদিও দুজন এসে নাফিসার পাশে বসেছেন, কিন্তু তারা একবারও নাফিসার দিকে ফিরেও তাকাননি। এবার নাফিসা নিজেই আগ বাড়িয়ে দুজনকে প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের চেনা কেউ এখানে ভর্তি আছেন? বৃদ্ধ আর বৃদ্ধা নাফিসার এই কথার কোনো উত্তর দিলেন না। এরা কালা নাকি স্রেফ কথা বলতে অনিচ্ছুক সেটা নাফিসা ঠিক বুঝতে পারল না। নাফিসা এবার রিসেপশনের ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটা বলছে 3:30। সময় যেন কাটতেই চাইছে না। এরপর ওই ওয়েটিং রুমে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। নাফিসার ঠিক পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি হঠাৎ নাফিসার একটা হাত শক্ত করে ধরলেন। নাফিসা বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, কি আপনি কি করছেন? আমার হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি। এবার এতক্ষণ চুপ করে থাকা ওই বৃদ্ধ লোকটি নাফিসার চোখে চোখ রাখলেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ কথা বলে উঠলেন, ঠিক যেমন খেলনার পুতুলে চাবি দিলে হয়। প্রথমে ওই বৃদ্ধ লোকটির নিঃশ্বাসের আওয়াজ ছাড়া নাফিসা কিছুই শুনতে পেল না। তারপর লোকটা হাঁপাতে হাঁপাতেই বলতে শুরু করলো, আমি রাস্তা হারিয়ে ফেলেছি মা, আমাকে আমাকে দয়া করে একটু বলবে এই নার্সিংহোমের নিজস্ব মর্গটা কোথায়? বৃদ্ধর কর্কশ গলা আর আচমকা বলে ওঠা কথাতে নাফিসা বেশ ভয় পেয়ে গেল। সে বিদ্যুৎ বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু বৃদ্ধ লোকটি তার হাতটা এত শক্ত করে ধরে রেখেছে
যে সে চাইলেও সেটা ছাড়াতে পারছে না। নাফিসা চিৎকার করে বৃদ্ধকে বলল, আমি জানি না, আমি কিচ্ছুটি জানি না। আমি জানি না হাসপাতালের মর্গটা কোথায়, কোন দিকে, আমি কিচ্ছু জানি না। আমার হাতটা দয়া করে ছাড়ুন আপনি। উফ বাবা! এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধটি নাফিসার হাতটা ছেড়ে দিলেন। তারপর বললেন, ঠিক আছে মা, তুমি যখন জানো না, আমি মর্গটা নিজেই খুঁজে নিচ্ছি। এমনিতেও আমাদের অনেক বছর আগেই ওই ঘরে যাওয়া উচিত ছিল। এই বলে বৃদ্ধটি সোজা হেঁটে নার্সিংহোমের ভেতরে চলে গেলেন। নাফিসা এবার ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বেশ একটু রেগেই বলল, উনি কি পাগল? বৃদ্ধা নাফিসার দিকে না তাকিয়েই উত্তর দিলেন, ওই মর্গে আমাদের অনেকগুলো বছর আগে যাওয়ার কথা ছিল। কি করব মা, বয়স হয়েছে, অর্ধেক জিনিস মনে রাখতেও পারি না। তাই সেদিন মর্গের রাস্তাটা না হারিয়ে ফেলেছিলাম। এই এত বছর পর খুঁজে পেলাম। এ কথা শুনে নাফিসা প্রশ্ন করল, মানে আপনিও কি ওই মর্গটা খুঁজছেন নাকি? খুঁজছি তো, কিন্তু স্বামীর পেছন পেছন ওভাবে যাওয়াটা খারাপ দেখায়। ও মর্গটা খুঁজে পেলে তারপর আমি যাব। ঠিক এই সময় নাফিসার কাঁধে কেউ আলতো করে হাত রাখল। নাফিসা চমকে গিয়ে ঘুরে তাকালো, দেখল সেই চায়ের দোকানের লোকটা হাতে এক কাপ গরম চা নিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। নাফিসা প্রশ্ন করল, আপনার আবার কি চাই দাদা? দোকানদারটা উত্তর দিল, আপনি ওভাবে চা না খেয়ে চলে এলেন, তাই আমি নিজেই এক কাপ গরম চা আপনার জন্য বানিয়ে নিয়ে এলাম। নাফিসা দোকানদারকে উদ্দেশ্য করে বলল, ওরে বাবা, আজকে রাতে যে কি হচ্ছে আমার সঙ্গে কে জানে। উফ! একদিকে তুমি মরা হারিয়ে যাওয়ার গল্প বলছো, আবার ওদিকে বুড়ো বুড়ি মর্গের রাস্তা খুঁজে পাচ্ছে না বলছে। তার উপর আব্দুলের কি যে অবস্থা কে জানে। উফ! আমি আর পাচ্ছি না। দোকানদারটা নাফিসার দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। তারপর তাকে চাপা গলায় জিজ্ঞেস করলো, কোন বুড়ো বুড়ি দিদি? কোন বুড়ো বুড়ি আবার? ওই যে বুড়ো চলে গেছে মর্গ খুঁজতে, এখন শুধু বুড়ি আছে। ও দিদি, আপনি আবার চারপাশটা ভালো করে দেখুন, এখানে কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই, এখনো নেই। আর আমি যখন ঢুকলাম তখনও ছিল না। এই তো মর্গ। নাফিসা তৎক্ষণাৎ ওই বৃদ্ধা মহিলাকে খুঁজতে পেছনে ঘুরে তাকালো। আমার মাথাটা। তবে আশ্চর্যের বিষয়, ঘুরে তাকিয়ে নাফিসা সত্যিই কাউকেই দেখতে পেল না। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।